নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমন একটি ডিসিশন নিয়েছেন, যেই ডিসিশনের পরে সীমান্ত সুরক্ষা নিয়ে যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল সেই প্রশ্নচিহ্ন সম্পূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে। পশ্চিমবঙ্গে নতুন করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শুরু হতে চলেছে এবং যে অ্যাক্ট চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে 30 দিনের মধ্যে আটক করার ব্যবস্থা করবে বর্তমান সরকার এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। যাদেরকে সন্দেহভাজন মনে করবে পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ নিউজ, ডিটেলসে দেখার চেষ্টা করব এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কী জিনিস, কেনই বা বর্তমান সরকার এটাকে চালু করতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে এই 30 দিনের আটকের পরে যাদেরকে আটক করা হচ্ছে তাদের সঙ্গে পরবর্তীকালে কি হতে চলেছে, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের নতুন যে নীতি, এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি, এই নীতির মাধ্যমে সমস্ত সন্দেহভাজন ব্যক্তি যারা অবৈধ অভিবাসী হিসেবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে তাদেরকে ধরা হবে এবং তাদের ধরে রাখার জন্য নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। বিশেষ করে যারা বাংলাদেশি আছে বা যারা রোহিঙ্গা আছে তাদেরকে যদি সন্দেহ করা হয় যে তারা অবৈধ অভিবাসী হিসেবে রয়েছে, তাহলে কিন্তু তাদেরকে ইমিডিয়েটলি পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারবে এবং গ্রেপ্তার করে হোল্ডিং সেন্টারে 30 দিন রাখা যাবে। বুঝতেই পারছেন, যাদেরকেই পুলিশ সন্দেহ করবে পুলিশ চাইলে তাদেরকে 30 দিনের জন্য এই হোল্ডিং সেন্টারে রাখতে পারবে। এখানে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই যে অবৈধ অভিবাসী হিসেবে বা রোহিঙ্গা হিসেবে বহু জনকে পুলিশ গ্রেপ্তার করে রেখেছে এবং তাদেরকে জেলেই রাখা আছে। বর্তমান সরকার ডিসাইড করেছে যে তাদেরকে জেলে আর রাখা হবে না, তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং পরবর্তীকালে তাদেরকে বিএসএফ এর থ্রুতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা এখনো পর্যন্ত সিএতে অ্যাপ্লাই করেনি, আবেদন করেনি, তাদেরকে ইমিডিয়েটলি চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ ভেরিফিকেশন করতে হবে এবং সেই ভেরিফিকেশানে যদি কেউ অবৈধ অভিবাসী হিসেবে বেরোয়, অর্থাৎ বাংলাদেশ বা এই সমস্ত রোহিঙ্গা কমিউনিটি থেকে তারা যদি ভারতে এসে থাকে, তো তাদেরকে ইমিডিয়েটলি যাতে গ্রেপ্তার করা হয় এবং সেই উদ্দেশ্যে একটা বড় নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। বিএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশ পাঠানোর প্রক্রিয়া ইমিডিয়েটলি শুরু করতে হবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এসআইআর প্রক্রিয়ার সময় বহু এরকম পার্সনকে খুঁজে পাওয়া গেছে যারা পশ্চিমবঙ্গে এসে অবৈধভাবে বসবাস করছে এবং এই যে নীতি, এই নীতি যদি দেখেন বহু দিন যাবৎ কেন্দ্রীয় সরকার চালু করার চেষ্টা করছিল, আর আমরা দেখছি বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে সেই নীতিটাকে প্রণয়ন করার প্রবল চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, এই সিএতে যারা আবেদন করেনি তাদেরকে যদি এই হোল্ডিং সেন্টারে আটক করে রাখা হয়, তাহলে কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণ স্টার্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই সিএ নিয়ে বহু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ কিন্তু রয়েছে এবং শুধুমাত্র শাসক দল নয়, বিরোধীদের মধ্যেও কিন্তু একটা মতানৈক্যের পার্থক্য দেখা গেছে। তাহলে এই সিএ আসলে কি জিনিস, মানে কেনই বা এটাকে নিয়ে এত বেশি রাজনৈতিক বিতর্ক হচ্ছে? দেখুন, এই সিএ বেসিক্যালি কি জিনিস। সিএ নরেন্দ্র মোদী সরকার গঠনের পরে বলেছিল যে ভারতে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের উদ্দেশ্যে একটা আইন নিয়ে আসা হচ্ছে, যেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা এমন একটা আইন যার মাধ্যমে যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে, 3টে দেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টে দেশ থেকে ধর্মীয় কারণে যারা নির্যাতিত হয়ে ভারতে আসে এবং কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভারতে নাগরিকত্বের জন্য দাবি করে আসছে এবং তাদের জন্যই কিন্তু এই সিএএ চালু করা হয়েছে। এই পুরো বিষয়টা ধর্মীয় কারণ কিন্তু একটা রয়েছে, অর্থাৎ ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছে এরকম ব্যাপার কিন্তু রয়েছে। এখন এটা নিয়ে রাজনৈতিক কেন বিতর্ক স্টার্ট হয়েছে? দেখুন, এই আইনের মাধ্যমে তারাই একমাত্র ভারতের নাগরিকত্ব পাবে যদি সে হিন্দু সম্প্রদায় থেকে থাকে
যদি সে শিখ সম্প্রদায় থেকে থাকে, যদি বৌদ্ধ সম্প্রদায় থেকে থাকে, অথবা যদি কেউ জৈন সম্প্রদায় থেকে থাকে, পার্সি সম্প্রদায় থেকে থাকে, খ্রিস্টান সম্প্রদায় থেকে থাকে, যদি এই সমস্ত সম্প্রদায় এই তিনটে দেশ থেকে ভারতে এসছে এবং ভারতে আসার পরে তারা অবৈধভাবে বসবাস করছে, তো তারাই একমাত্র সিএতে অ্যাপ্লাই করতে পারবে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। এখানে ধর্মীয় বিতর্ক স্টার্ট হয়েছে, কারণ এই পুরো সিএ আইনে মুসলিমদের কথা কিন্তু বলা নেই, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ কিন্তু এই সিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখন এই পুরো বিতর্ক স্টার্ট হয়েছে মুসলিম ধর্মের মানুষদের নিয়ে। এখন অনেক যারা বিরোধী রয়েছে তারা বলছে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া এটা সংবিধানের সমতার নীতির বিরুদ্ধে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে আমরা কাউকে নাগরিকত্ব দিচ্ছি এটা ঠিক নয়, এটা সংবিধানকে খেলাপ করে। কিন্তু সরকারের বক্তব্য রয়েছে এই তিনটে দেশ মানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই যে তিনটে দেশ আছে এই তিনটে দেশ কিন্তু ইসলামিক রাষ্ট্র, তাই সেখানে ধর্মীয় সংখ্যালঘুরাই কিন্তু সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়। এখন দেখুন, পাকিস্তানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু নির্যাতনের শিকার হবে না, বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু ধর্মীয় নির্যাতনের শিকার হবে না। সরকারের যেটা বক্তব্য, এই যে তিনটে দেশ বলা আছে, এই তিনটে প্রতিবেশী দেশে বহু এরকম ধর্মীয় সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, এরা ধর্মীয় নির্যাতনের শিকার হচ্ছে। তাই তাদের জন্য ভারত একটা জায়গা ওপেন করে দিচ্ছে যেখানে তারা ভারতে এসে সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে পারে। কিন্তু যেহেতু এই তিনটে দেশে মুসলিম সম্প্রদায় অলরেডি মেজরিটি রয়েছে, তাই সেখানে ধর্মীয় নির্যাতনের ব্যাপার আসছে না। তো তাই জন্য এই তিনটে দেশে ধর্মীয় নির্যাতনের শিকার মুসলিম সম্প্রদায় হবে না, তাই মুসলিম সম্প্রদায়কে এই সিএ থেকে বাইরে রাখা হয়েছে। এই পুরো বিষয়টা তাই জন্যই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসছে। এবার আপনারা জানেন যে সিএ এবং এনআরসি নিয়েই কিন্তু বর্তমানে প্রচুর ইস্যু তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি সিএ এবং এনআরসির মধ্যে দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সিএ যেটা, এটা নাগরিকত্ব দেওয়ার একটা আইন, যার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। আর এনআরসি হলো এরকম একটা প্রভিশন যার মাধ্যমে নাগরিকদের একটা তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হবে। যেরকম আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যদি দেখি পশ্চিমবঙ্গে আমরা যদি এনআরসি চালু করি, তাহলে পশ্চিমবঙ্গে কারা কারা নাগরিক আছে তার একটা খসড়া তালিকা যখন তৈরি করা হবে তখন তাকে এনআরসি প্রক্রিয়া বলবো। কিন্তু যদি সিএ চালু হয় তাহলে পশ্চিমবঙ্গে এরকম অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে ধরা হবে, তাদেরকে ডিটেক্ট করা হবে, ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে, এবং যেটা বর্তমান সরকার চাইছে যে 30 দিন হোল্ডিং সেন্টারে আটক করেও রাখা যেতে পারে। অর্থাৎ এই সিএ এর মাধ্যমে যারা এই সিএ এর মধ্যে পড়ছে না তাদেরকে কিন্তু কোনো নাগরিকত্বের স্ট্যাটাস দেওয়া হবে না। অর্থাৎ এনআরসি হলো খসড়া তালিকা তৈরি, আর সিএ হলো কোনো পার্সনকে নাগরিকত্ব দেওয়ার একটা প্রসেস। যদি আসি পশ্চিমবঙ্গে বর্তমানে এই যে হোল্ডিং সেন্টার প্রক্রিয়া চালু করার কথা বলা হয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে নতুন নয়। এই পশ্চিমবঙ্গ কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশকে ফলো করছে। 2025 সালের 2 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা রয়েছে অনুপ্রবেশকারী তাদের উদ্দেশ্যে একটা 8 পাতার নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য একটা হোল্ডিং সেন্টার তৈরি করা হবে, এবং যারা এই হোল্ডিং সেন্টারে কারা থাকবে, যে সমস্ত ব্যক্তি ভারতীয় নাগরিক নন এবং যাদের ভারতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে তাদেরকে সন্দেহ হলেই কিন্তু গ্রেপ্তার করতে পারবে, এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে 30 দিনের জন্য এই হোল্ডিং সেন্টারে আটক করা হবে, যেটা জেলায় জেলায় এই হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। এবং 30 দিনের মধ্যে তাদের সমস্ত ভেরিফিকেশন করা হবে যে তারা আদৌ কি ভারতের নাগরিক, সেই ভেরিফিকেশন পুরো চেক করা হবে, যাচাই করা হবে, এবং তারপরে যদি দেখা হয় যে তারা ভারতীয় নাগরিক তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা তো নাগরিকত্ব পেয়ে যাবে। আর যদি না হয়, এরকম অনুপ্রবেশকারী যদি হয়, তাহলে জেলায় জেলায় যে হোল্ডিং সেন্টারগুলো রয়েছে সেগুলো একটা ডিস্ট্রিক্ট কালেক্টর আন্ডারে থাকবে, একজন ডিএম এর আন্ডারে থাকবে। সেই ডিস্ট্রিক্ট কালেক্টর বা সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু সমস্ত যে ডিসিশন সেটা কিন্তু সঠিকভাবে তাকে নিতে হবে। তার চূড়ান্ত সিদ্ধান্তের ওপরে দাঁড়িয়ে থাকবে যে পার্সনকে আটক করা হয়েছে সে আদৌ নাগরিকত্ব পাবে কি পাবে না। এবার এখান থেকে সবথেকে বড় প্রশ্ন যেটা,
যে যতজন এই হোল্ডিং সেন্টারে আটক করা হচ্ছে এবং তাদের মধ্যে যদি অনুপ্রবেশকারী বেরোয় তাহলে তাদের সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে। দেখুন, নির্দেশিকাতে স্পষ্টভাবে বলা আছে যে যে সমস্ত পার্সন এই হোল্ডিং সেন্টারে আটক করা হবে এবং যাদেরকে চিহ্নিত করা হবে তাদের ভেরিফিকেশনের জন্য একটা টাস্ক ফোর্স তৈরি করা হবে। প্রথমে সেই টাস্ক ফোর্স সমস্ত হোল্ডিং সেন্টারে যারা আটক হয়েছে তাদের ভেরিফিকেশন করবে, তাদের বায়োমেট্রিকের তথ্য গ্রহণ করবে, তাদের সমস্ত ডিটেলস সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে হবে। তারপরে যদি সেখান থেকে চিহ্নিত এরকম ব্যক্তি বেরোয় যে হচ্ছে অনুপ্রবেশকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে তাদেরকে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং ভারতে তাদেরকে সম্পূর্ণভাবে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। এবং নির্দেশিকাতে আরও স্পষ্টভাবে বলা আছে যে জরুরি পরিস্থিতিতে এরকমও হতে পারে যে এই পুরো হোল্ডিং সেন্টারে যারা আটক করা থাকবে তাদেরকে হোল্ডিং সেন্টার থেকেই সমস্ত সীমান্ত রক্ষী বা উপকূল রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ বিএসএফ এবং কোস্টগার্ডের হাতে তাদেরকে হোল্ডিং সেন্টার থেকেই ডাইরেক্টলি ট্রান্সফার করে দেওয়া হবে। এবং তাদেরকে বাইরের দেশে পাঠানো, মানে কেউ যদি আফগানিস্তান থেকে আসে বা কেউ যদি পাকিস্তান থেকে, কেউ যদি বাংলাদেশ থেকে আসে, তাদেরকে সেই দেশে পাঠানোর সমস্ত দায়িত্ব পালন করবে কিন্তু বিএসএফ। এই পুরো প্রসেসটা কিন্তু এইভাবেই কমপ্লিট হবে। ভারতে এই অনুপ্রবেশকে রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট শুরু হতে চলেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যতগুলো রাজ্য এরকম রয়েছে যেগুলো বর্ডার এরিয়া রয়েছে পাকিস্তানের সংলগ্ন, পাঞ্জাব, রাজস্থান, যদি দেখি আমরা হরিয়ানা, এই সমস্ত যে জায়গাগুলো, গুজরাট, এই সমস্ত জায়গাতে বর্ডারটাকে কিন্তু খুব ভালোভাবে স্মার্টলি ম্যানেজ করার চেষ্টা করা হবে। এবং যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে কেন্দ্র এই বিষয়ে বড় সড়ো স্টেপ নিচ্ছে। আমরা দেখেছি বর্তমানে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রয়েছে তারা সম্প্রতি বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করেছে যাতে স্মার্ট বর্ডার ম্যানেজ করা যায়। দেখুন, এখানে কিন্তু একটা ড্রোন নজরদারি সিস্টেম চালু করা হবে, রেডার সিস্টেম চালু করা হবে, উন্নত ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন আর্টিফিশিয়াল ডেটা সেন্টার তৈরি করা হবে যাতে এআইয়ের মাধ্যমে পুরো বর্ডারটাকে ম্যানেজ করা যায়। এবং সীমান্ত সুরক্ষাতে কোনো ফাঁক রাখা হবে না, অর্থাৎ পুরো অনুপ্রবেশকারী, যেটা বর্তমানে খুব আলোচনার বিষয় হয়ে উঠেছে যে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, বিশেষ করে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত জায়গাতে অনুপ্রবেশের সংখ্যা ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়ছিল এবং রাজনৈতিক দলগুলো এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখেছিল। সেই পুরো বিষয়টাকে বন্ধ করার জন্য এবং সীমান্তকে নিরাপদ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ডিক্লেয়ার করেছেন যে ভারতে কোনো অনুপ্রবেশকারীকে রাখা হবে না, তাদেরকে ইমিডিয়েটলি ডিপোর্ট করা হবে এবং পুরো সীমান্তকে সুরক্ষিত করার একটা লক্ষ্যমাত্রা কেন্দ্র কিন্তু নিয়ে। দেখুন, এই পুরো বিষয়গুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারের টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্রের যত নির্দেশিকা আছে সেটা বর্তমান যে রাজ্য সরকার রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করছে। এখন দেখার বিষয় যে ভবিষ্যতে এই নিয়ে কোন রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়, ধর্মীয় মেরুকরণ কিভাবে নতুন করে সমস্যা তৈরি করে বর্তমান রাজ্য সরকারকে। যা কিছু নতুন আপডেট আসবে এই বিষয়ে আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।